14 বছর একটি মেয়ে তার স্বামীর সাথে মোটামুটি সুখে শান্তিতেই সংসার করে। আর 5টা সাধারণ বাড়ির মতো তারও একটা ছোট্ট সংসার ছিল, যেখানে সে তার স্বামী এবং তাদের একমাত্র পুত্র সন্তান নিয়ে মোটামুটি সুখে শান্তিতেই দিন কাটছিল। ছোটোখাটো অশান্তি মাঝে মধ্যে হতো, কিন্তু সেগুলো খুবই নিতান্তই ছোটোখাটো ব্যাপারই হতো। সেটা কখনোই কোনো বড় সিরিয়াস ব্যাপারও ছিল না, বা সেই ঝগড়া অশান্তি যে 1 দিন 2 দিন 3 দিন ধরে চলতো সেরকমও নয়। খুবই সাধারণ স্বাভাবিক কিছু কিছু বিষয় নিয়ে হয়তো সামান্য কথা কাটাকাটি হতো, কিন্তু ওভারঅল তার সংসার কিন্তু যথেষ্ট শান্তিপূর্ণ এবং সুখের ছিল। বিয়ের 14 বছর পরে সেই ভদ্রমহিলা জানতে পারেন যে 12 বছর ধরে তার স্বামী অন্যত্র আর একটা সংসার পেতেছে। এই কথা যখন সে জানতে পারে, তখন তার মাথার উপরে একেবারে আকাশ ভেঙে পড়ে, পায়ের নিচ থেকে একেবারে মাটি সরে যায়। সে তখন বুঝতে পারে না যে সে কি করবে। একদিকে তার বাচ্চা রয়েছে, সেই মেয়েটি নিজেও ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট নয়, তার বাপের বাড়িও ভীষণ গরিব। তাই সে যদি তার স্বামীকে ছেড়ে অন্যত্র কোথাও চলে যায়, তো সে যাবেটা কোথায়? আর যদি বা সে নিজের যেটুকু যা যেদিকে দু চোখ দেয় চলেও যায়, বাচ্চাটার কি হবে? তার ছেলে স্কুলে পড়ছে। এই সমস্ত দিক চিন্তা করে সেই মেয়েটি সেই সংসারে মুখ বুজে থেকে যায়। কিন্তু তারপর কি হলো সেটা যদি শোনেন, আপনাদের প্রত্যেকের গায়ের লোম খাড়া হয়ে যাবে। এই রকমও ঘটনা যে ঘটতে পারে, সেটা আপনারা হয়তো স্বপ্নেও কল্পনা করতে পারছেন না। তো সেই জন্য আমি সকলকে রিকোয়েস্ট করব, কেউ কোথাও যাবেন না, প্রত্যেকে পুরো ঘটনাটা প্রথম থেকে শেষ অবধি শুনুন। আজকের এই ঘটনাটা একটা অভাবনীয় ঘটনা, এরকম ঘটনা আমি খুব কমই পাই। তো প্রত্যেককে বলবো আপনারা আমাদের চ্যানেলের সাথে থাকুন, পাশে থাকুন। নমস্কার শ্রোতা বন্ধুরা, ভূত ভগবান চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত। আশা রাখছি সবাই খুব ভালো আছেন, আনন্দে আছেন, সুস্থ আছেন এবং আমাদের এই চ্যানেল ভূত ভগবান মন দিয়ে শুনছেন। যদি সত্যি আমাদের চ্যানেলের ঘটনাগুলো ভালো লাগে, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোকে লাইক করবেন। পুরো ঘটনাটা শোনার পর আপনাদের কেমন লাগলো সেই মূল্যবান মতামত জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর আপনাদের জীবনে বা আপনাদের পরিচিত কোনো মানুষের জীবনে যদি এরকম কোনো ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক কিছু ঘটে থাকে, তাহলে সেগুলো কিন্তু আপনারা আমাদের কাছে লিখে পাঠিয়ে দিতে পারেন। তার জন্য আপনাদেরকে আমাদের চ্যানেল ডেসক্রিপশনে যেতে হবে, দেখবেন সেখানে আমাদের ইমেল আইডি মেনশন করে দেওয়া আছে। সেই ইমেল আইডিতে ইমেল করে আপনারা আপনাদের সেই ঘটনা কিন্তু আমাদের কাছে অনায়াসে পৌঁছে দিতে পারেন। আর একটা হাম্বল রিকোয়েস্ট রাখছি, যদি সম্ভব হয় কাইন্ডলি আপনারা আমাদের চ্যানেল ভিডিওগুলোকে আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির মধ্যে একটু শেয়ার করে দিন। আপনারা ফেসবুক, হোয়াটসঅ্যাপ যে কোনো মাধ্যমে কিন্তু ঘটনা শেয়ার করতে পারেন। এটুকুই বলার ছিল। আজকে এবারে চলে যাব সরাসরি ঘটনায়। এখন আমি যে ঘটনাটা আপনাদের সামনে বলতে চলেছি, সেই ঘটনাটা আমাকে দৈপায়ন লিখে পাঠিয়েছে এবং ও রিকোয়েস্ট করেছে পুরো ঘটনাটাকে পড়ে যেন আমি নিজের মতো করে গুছিয়ে আপনাদেরকে বলি। তো অবশ্যই আমি সেই চেষ্টা করছি। এখন আপনারা যে ঘটনাটা শুনবেন, সেই ঘটনাটা একটা প্রচণ্ড ছাপ পোষা একটা সাধারণ অতি মধ্যবিত্ত ফ্যামিলির ঘটনা, যেখানে একজন হাজব্যান্ড, ওয়াইফ এবং তাদের এক সন্তান থাকতো। ভদ্রলোকের যে বাবা মা ছিলেন, তারা কিন্তু তাদের যে পৈতৃক বাড়ি হুগলিতে সেখানে থাকতো, এবং ভদ্রলোক তার কাজের সুবিধার জন্য কলকাতার কাছেই একটা জায়গায় প্রথমে ভাড়া থাকতো এবং তারপরে সে একটা ছোট্ট বাড়ি কিনে সেখানে তার সংসারকে নিয়ে থাকা শুরু করে। ওই যে বললাম, সংসারে তার স্ত্রী এবং তার ছেলে, এবং মাঝে মধ্যে ওনার বাবা মা আসতেন এবং চলে যেতেন। তো ভদ্রলোক যে মেয়েটিকে বিয়ে করেন, সে কিন্তু অত্যন্ত গরিব বাড়ির একটি মেয়ে ছিল, এবং এই মেয়েটিকে ওই ভদ্রলোক কিন্তু তাদেরই একজন আত্মীয় মারফত, মানে তাদেরই এক আত্মীয়ের বাড়িতে গিয়ে মেয়েটিকে প্রথম দেখে এবং তাকে কিন্তু খুব ভালো লেগে যায়। তারপরে তার বাড়ির সম্পর্কে খোঁজ খবর করে জানা যায় যে মেয়েটিরা খুবই গরিব, কিন্তু খুবই ভালো ফ্যামিলিটা। গরিব হলেও তারা কিন্তু খুব সৎ এবং খুব ভালো একটা ফ্যামিলি থেকে বিলং করে। তো তারপরে ছেলের বাড়ি থেকে মেয়েটির বাড়িতে বিয়ের সম্বন্ধ যায় এবং তারপরে দেখাশুনো করে বিয়ে হয়ে যায়। এবং মেয়েটার এতটাই গরিব ছিল যে ওই বউটি আর কি যখন বিয়ের আগে তার বাপের বাড়িতে থাকতো, তারা অনেকেই
মেয়েটিকে আশেপাশের লোকেরা বলেছিল যে তোমার বাবা মা তোমাকে দুমুঠো ঠিকমতো খেতে দিতে পারে না, তো তোমার বিয়ে কি করে হবে, বিয়ে দিতে গেলে কিছু না হলেও কিছু তো খরচাপাতি করতে হয়। তো অনেকেই তখন মেয়েটিকে বলতো যে তোমার হয়তো বিয়েই হবে না। কিন্তু এই যে বলে ভগবান যদি কপালে বিয়ে লিখে রেখে থাকে তাহলে কিন্তু বাড়িতে বসে বসে এরকমভাবে সম্বন্ধ আসে। এবং ওনার মেয়েটির যার সাথে বিয়ে হলো সেই ভদ্রলোক কিন্তু যথেষ্ট ভালোই ছিল, তার ফ্যামিলিও ভালো ছিল, লোকটার ভালো রোজগার ছিল। তো সেখানে তাদের কোনো দাবি দেওয়া কিছুই ছিল না এবং লোকটি নিজেই পছন্দ করে কিন্তু এই মেয়েটিকে বিয়ে করে আনে। বিয়ে করে আনার কিছুদিন পরে তাদের এক পুত্র সন্তান হয় এবং বেশ সুখে শান্তিতেই তাদের সংসার কাটছিল। এবং ওই মেয়েটি সে কিন্তু নিজের সংসার ছাড়ার কিচ্ছু বুঝতো না। সে সারাটা দিন সংসারের জন্য কাজ করত, কিভাবে সংসারে আরও ভালো হয়, সংসারের প্রতিটা জিনিসপত্র গুছিয়ে রাখা, সুন্দরভাবে রান্না করে খাবার পরিবেশন করা। সে যখন শ্বশুর বাড়িতে যেত সেখানে গিয়ে শ্বশুর শাশুড়ি যতটুকু সেবা শুশ্রূষা তার পক্ষে করা সম্ভব হতো সবই সে করত। এবং এইভাবেই কিন্তু 14টা বছর কেটে যায় সেই ভদ্রমহিলা তার স্বামীর সাথে সংসার করছে। এবং সংসারে কোনো অভাব ছিল না, কোনো অশান্তি সে অর্থে ছিল না। মাঝে মধ্যে হয়তো কোনো কিছু ছোটোখাটো বিষয় নিয়ে একটু মন কষাকষি হলো, যেটা সব সংসারেই হয়ে থাকে, দ্যাটস ইট। এছাড়া আর কোনো সমস্যা ছিল না। ওনাদের ছেলে পড়াশোনাতেও মোটামুটি ভালোই ছিল। হঠাৎ করেই 14 বছর পরে ওনার বললাম যে উনি সংসারের প্রতি এতটাই ডেডিকেটেড ছিলেন ওই ভদ্রমহিলা, সে কখনোই না অন্য কোনো জিনিসকে ওনার স্বামীকে সন্দেহ করা বা তার স্বামী কোথায় যাচ্ছে চাকরি করতে যাওয়া ছাড়াও বাকি অন্য কোনো ইন্টারেস্ট আছে কি নেই, এই বিষয়গুলো না উনি কোনোদিনও ভেবেই দেখেননি। কখনো ওনার মনেই আসেনি যে ওনার স্বামীর অন্য কোথাও কোনো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার থাকতে পারে বা ওনার স্বামীর আচার আচরণে যে কোনো পরিবর্তন আসছে, সেগুলো না উনি কোনোদিনও বুঝতেই পারেনি। বাট 14 বছর পরে হঠাৎই ওনার স্বামী কী করতেন, মাঝে মধ্যে বাড়িতে ফিরবো বলে ওরা বাড়িতে ফিরতেন না। এর আগে কিন্তু কোনোদিন এরকম হয়নি যে ওনার স্বামী বাড়িতে নেই বা রাতে অন্য কোথাও থাকলো, এরকম কোনোদিনও হতো না। বাট হঠাৎ করেই সেই বিয়ে 14 বছর পরে উনি বুঝতে পারলেন যে ওনার স্বামী না খুব একটা ঘরে আর থাকতে চাইছে না। বিভিন্ন অছিলায় আর কি ঘরের বাইরে চলে যাচ্ছে, একদিন দুদিন পরে ফিরছে। এবার ছেলে তখন বড় হচ্ছে, তো উনি তখন ছেলেকে নিয়ে আছে। প্রথম ওনার সেখানেও কোনো সন্দেহ হয়নি, কারণ ওনার স্বামী চাকরির পাশাপাশি একটা ব্যবসাও করতেন। কিন্তু আস্তে আস্তে না ওনার একটুখানি সন্দেহ হতে থাকে যে ব্যাপারটা কি। তো তখন উনি কি করবে, কারণ উনি খুবই সাদাসিধে একজন মানুষ। তো বিভিন্নভাবে উনি একটু খোঁজ খবর করা শুরু করলেন যে কি ব্যাপার, কারণ উনি যখন ওনার স্বামীকে সরাসরি জিজ্ঞেস করতেন তো বুঝতে পারতো যে ওনার স্বামী এই বিষয়ে জিজ্ঞেস করাটা একদম পছন্দ করছে না। তো তারপরে বাধ্য হয়ে উনি খোঁজ খবর করা শুরু করলেন। তাও সেটা উনি করেছিলেন এই কারণে, কারণ ওনার মনে হয়েছিল যে কোথাও হয়তো ওনার স্বামীর কোনো সমস্যা হচ্ছে, হয়তো কোনো অসুবিধেতে আছে, হয়তো উনি বলতে পারছেন না, এরকম একটা কিছু উনি আন্দাজ করেছিলেন। বাট এই বিষয়টা নিয়ে যখন উনি একটু নাড়াঘাটা করা শুরু করেন, সেই সময় কিন্তু উনি একজন ব্যক্তি মারফত, ওনাদেরই একজন পরিচিত ছিল, তার মারফত জানতে পারে যে উনি একটা জায়গায় নিয়মিত যান এবং সেখানে একজন ভদ্রমহিলা আছে, সেই ভদ্রমহিলা একাই থাকে এবং সেখানে আর কি ওনার স্বামীর যাতায়াত আছে। তো এটা শুনে তখনও কিন্তু ওনার কিছু মনে হয়নি। উনি ভেবেছে হয়তো ওনার স্বামীর কেউ পরিচিত হবে বা কোনো আত্মীয় স্বজন হবে। কিন্তু যে লোকটি আর কি খবরটা ওই বউটাকে দেয়, সে বলেছিল যে দেখো, আমি তোমাকে এটুকু বললাম, বাকি আমি তোমাকে ঠিকানা দিচ্ছি, তুমি একবার যাও, গিয়ে দেখে কথা বলে আসো, নিজের চোখে দেখে আসো বিষয়টা। তো তখন ওই ভদ্রমহিলা বলছে না আমি আর কি যাবো, সে না হয় ওকে একবার জিজ্ঞেস করবো কোথায় যায়, কে হয়, আমি তো এরকম কারোর কথা এর আগে শুনিনি, এত বছর বিয়ে হয়েছে। তো তখন ওই লোকটা বলে যে না না, তুমি ওকে জিজ্ঞেস করো না, কারণ ওরা যদি তোমাকে বলার হতো তাহলে তোমাকে তো সে বলতোই, তুমি তো জিজ্ঞেস করেছিলে। তোমাকে যখন বলেনি তাহলে নিশ্চয়ই এমন কোনো ব্যাপার আছে যেটা ও তোমাকে বলতে চাইছে না বা ইচ্ছে করেই চেপে যাচ্ছে, তো তুমি একবার যাও। তো সেই লোকটির প্ররোচনাতেই যাকে বলে এই ভদ্রমহিলা যায় সেই ঠিকানায়। তো সেখানে গিয়ে দেখছে যে ওখানে একজন মহিলা থাকে, একাই থাকেন,
এবং তাকে গিয়ে যখন জিজ্ঞেস করেছে তখন না সে মানে প্রথমে একটুখানি ভ্যাবাচ্যাকা খেয়ে যায়। তারপরে সে মানে তাকে ঘরে ঢুকতেও বলছে, আবার বলতে চাইছেও না, এরকম একটা ব্যাপার মোদ্দা কথা সে আর কি এক্সপেক্ট করেনি। এবং সেখানে গিয়ে এই মহিলা জানতে পারেন যে ওই মহিলাটিকে এনার স্বামী আজ থেকে 12 বছর আগে বিয়ে করেছে। এবং বিয়ে যখন করেছিল তখন আর কি যেটা ওই মহিলা বলে এনাকে যে আপনার স্বামী আমাকে বিয়ে করেছে 12 বছর আগে, কিন্তু আমরা মাঝে মধ্যে দেখা সাক্ষাৎ করতাম, কিন্তু এতদিন আমি ওর জন্য অপেক্ষা করেছি। ও আমাকে বলেছিল যে আমার সাথেই সংসার করবে, আমার সাথেই থাকবে। তো এখন আমিও চাই যে ও আমার সাথে থাকুক, এবং সেই জন্যই এখন ওই ভদ্রলোক মাঝে মধ্যে বাড়ি ফেরেন না। তো এগুলো শুনে তো একটা মুহূর্তের জন্য উনি নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। ওনার মনে হচ্ছিল যে উনি একটা কোনো স্বপ্ন দেখছে। তো ওনার তো মানে প্রচণ্ড খারাপ লাগে, এবং সেখানে আর উনি কোনো কথা বলতে পারে না। উনি সেখান থেকে সমস্তটা শুনে কিচ্ছু বলেন ওই মহিলাটাকে, উনি বাড়ি চলে আসে। এবং বাড়ি চলে আসার পরে মানে উনি তো মানে কি করবে আর কি করবে না কিছু বুঝতে পারছে না। যাই হোক, তারপরে ওনার স্বামী যখন বাড়ি আসে স্বামীকে পুরো কথাটা বলে, তো ওনার স্বামী বলছে, তোমাকে ওখানে যেতে কে বলেছিল? তুমি কি করে জানলে? তুমি ওর বাড়ি চিনলে কি করে? তো এই মহিলাটি খুবই সাদাসিধে, খুবই ভালো মানুষ ছিল। তো সে সব সত্যি কথাই বলে দিয়েছে যে আমি ভেবেছিলাম যে তুমি হয়তো কোনো কারণ নিয়ে, কোনো বিষয় নিয়ে হয়তো খুব চিন্তিত আছো, হয়তো তোমার কোনো সমস্যা আছে। সেই বিষয়ে আমি একটুখানি খোঁজ খবর করছিলাম, তো অমুকজন আমাকে বলল, আমি সেখানে গিয়ে সব জেনে গেছি। তুমি আর আমার সামনে কিছু লুকিও না, তুমি আর আমাকে মিথ্যা কথা বলো না। তো তখন ওনার স্বামীও বুঝে গেছে যে তো সবই জেনে গেছে, এর সামনে আর কি লুকোবো, আর কি বা মিথ্যা কথা বলবো। তো তখন ওনার স্বামী বলছে যে দেখো, তুমি বিষয়টা যেটা শুনেছো বা যেটা তুমি দেখলে সেটা কিন্তু সম্পূর্ণ সত্যি নয়, এবং এই বিষয়টা যদি সেরকম নয় বলি আমি কিন্তু তোমাকে জানাইনি বা জানাতে পারিনি। তো তখন যতই উনি সাদাসিধে হোক না কেন, একটা বিয়ে হয়েছে, তা আবার 12 বছর আগে বিয়ে করেছে, নিয়মিত তাদের যোগাযোগ ছিল, এখানে আর নতুন করে তো কিছু বোঝার নেই। মানে ওনার সাথে যে বিশ্বাসঘাতকতাটা হয়েছে, ওনাকে যে ঠকানো হয়েছে, একটা স্ত্রী থাকতেও সে আরেকজনকে বিয়ে করেছে, এর থেকে বড় ঠকানো আর কি হতে পারে? তো বলছে দেখো, তুমি আর আমাকে এগুলো নিয়ে কিছু বলো না, আমাকে একটু সময় দাও, আমি ভেবে দেখছি আমি কি করব। তো ওনার স্বামী তখন আর কি ওনাকে একটু কনভিন্স করার চেষ্টা করে। আর ওই যে বললাম শুরুতেই আপনাদেরকে যে এই মহিলা মানে এই মেয়েটি আর কি, তো সে প্রচণ্ড গরিব বাড়ির মেয়ে ছিল, এবং তার অনেক অল্প বয়সেই বিয়ে হয়েছে। আর এই যে যাকে 12 বছর আগে বিয়ে করেছে তার বয়স এর থেকে বেশিই হবে, এবং সে বেশ যথেষ্ট ম্যাচিওর্ড, যথেষ্ট তার কথাবার্তা শুনে মনে হচ্ছে যে সে একটু অ্যাডভান্সড আর কি। এবার এই মেয়েটি 14 বছর আগে অনেক অল্প বয়সে বিয়ে হয়েছে, সে পড়াশুনোও সেভাবে জানে না, সে শুধু সংসার ছাড়া, সংসারের কাজ ছাড়া সে কিছুই পারে না। তো সে তখন প্রচণ্ড কান্নাকাটি করে এবং ভাবতে থাকে যে আমি কী করব, আমি এখন বাপের বাড়ি তো ফিরে যেতে পারবো না। আমি যদি দুঃখে কষ্টে বাড়ি ছেড়ে চলেও যাই, যদি গাছতলাতে গিয়েও উঠি, তাহলে না আমি কাটিয়ে নিতে পারবো, কিন্তু আমার বাচ্চাটার কি হবে? আর আজকে যদি আমি আমার বাচ্চাটাকে এখানে ছেড়ে যদি আমি কোথাও চলে যাই, তাহলে তো আমার বাচ্চাটা হয়তো মানুষই হবে না। মানে কোনো মা তো আর পারে না যে তার সন্তানকে ছেড়ে চলে আসবে, এবং তার কাছে সেই পয়সাও নেই যে সে তার সন্তানকে বড় করবে, কারণ ওনার ছেলে তখন ওরকমই প্রায় 12 বছর টাক বয়স। তো ভাবছে যে আমি ছেলেটাকে নিয়ে কোথায় দাঁড়াবো, ওর পড়াশুনো সব কিছু নষ্ট হয়ে যাবে, ওর জীবনটা খারাপ হয়ে যাবে। তো তখন ওই মহিলা আর কি ডিসিশন নেয় যে ঠিক আছে, আমি আমার সন্তানের মুখের দিকে চেয়ে এত বছর মানে ওনাদের বিয়ে হয়েছে 14 বছর, আর ওই মহিলা জানায় যে 12 বছর আগে ওনাকে বিয়ে করেছে, তার মানে ওই বিয়েটা করার 12 বছর হয়ে গেছে। তো উনি ভাবে যে আমি 12টা বছর না জানিয়ে মানুষটাকে এতটা ভালোবাসলাম, এতটা তার জন্য করলাম, এতটা সংসারের জন্য করলাম, তাহলে আজ যখন আমি জেনেই গেছি, আরও কিছু বছর যতদিন না ছেলেটা নিজের পায়ে দাঁড়াচ্ছে, ও একটু বড় হচ্ছে, ততদিন না হয় চোখ নাক বুজেই থাকলাম, কি আর করব। তো সে তখন তার স্বামীকে জানায় যে দেখো, তুমি যা করেছো
সেটা তুমি কেন করেছো আমি তো জানি না, আমি তোমাকে কিছু জিজ্ঞেসও করবো না। কিন্তু আমাকে তুমি তুমি যদি বাড়িতে একটা কাজের লোকও রাখতে তাহলেও তো তুমি তাকে 2টা পয়সা দিয়ে রাখতে। তো তুমি আমাকে আর কিছু বছর রাখো, ছেলেটা একটু বড় হোক, ও যদি একটা কাজকর্ম পায় আমি ওকে নিয়ে আলাদা হয়ে যাব। তো ওনার স্বামী বলছে যে তুমি এসব কথা কেন বলছো? আমার যদি তোমাকে তাড়িয়ে দেওয়ারই হতো তাহলে আমি তো 12 বছর আগে বিয়েটা করেছিলাম। তাহলে আমি 12 বছর আগেই তোমাকে আমি কোনো না কোনো আছিলায়, কোনো না কোনো ঝগড়া অশান্তির সূত্র ধরে তোমাকে আমি বাপের বাড়ি দিয়ে আসতাম। তো সেটা যখন আমি করিনি তাহলে তুমি এই কথা কেন বলছো? তো তখন মেয়েটি তো খুবই দুঃখ পেয়েছে। সে বলছে যে দেখো আমি অত কিছু তো শুনতে চাই না, কিন্তু আমি তোমায় কথা দিচ্ছি তুমি যখন আমাকে এতটা ঠকালি তাহলে আমিও সত্যি বলছি আমি তোমার সাথে আর থাকতে চাই না। কিন্তু আমি তো মা, আমাকে তো সন্তানটাকেও দেখতে হবে, আর আমি তো রোজগার করি না, আমার কাছে কোনো টাকা পয়সা নেই আমার বাপের বাড়ির টাকার জন্যে। তাই আমি এই বাড়িতে শুধু আর শুধুমাত্র বাচ্চাটার মুখের দিকে চেয়ে রয়ে যাচ্ছি। বাকি তুমি কেন বিয়ে করেছো, কী জন্য বিয়ে করেছো, তুমি যদি এখন দিনের পর দিনও বাড়ি না ফেরো আমি চিন্তা করবো না, কারণ আমি জানবো যে তুমি অ্যাটলিস্ট যেখানে আছো সেখানে ঠিক আছো। তো উনি দেখছে যে ওনার স্বামী ভীষণ রকমভাবে আর কি ডিপ্রেসড হয়ে গেছে এবং বলছে যে দেখো আমি তোমাকে এই মুহূর্তে সব কথা বলতে পারছি না, কিন্তু তুমি এটুকু জেনে রেখো আমি বিয়ে করেছিলাম এটা ঠিক কথাই, কিন্তু একজন স্বামী স্ত্রী যেরকম একটা সম্পর্কে থাকে আমি কিন্তু শুধুমাত্র তোমাকেই স্ত্রী হিসেবে মেনেছি, এবং সেই সম্মতিটা একটা স্ত্রীর যে মর্যাদা সেটা আমি শুধুমাত্র তোমাকেই দিয়েছি। হ্যাঁ, তাকে হয়তো আমি বিয়ে করতে বাধ্য হয়েছিলাম, এমন কিছু ঘটনা ছিল, কিন্তু তার মানে এই নয় যে ওখানে আমি সত্যিই তার স্বামী আর সে আমার সত্যিকারের স্ত্রী, এরকম কিন্তু কোনো ব্যাপার নেই। তো এই কথাগুলো ওই মেয়েটির কানেও আসে না, কারণ সে এতটাই দুঃখ পেয়েছে, এতটাই কষ্ট পেয়েছে, কারণ সেটা কোনোদিনও ভাবেনি। এত বছর শুধু চোখ কান নাক বুঝে সে সংসারই করে গেছে, এবং সে তার স্বামীকে ভীষণ বিশ্বাস করত, ভরসা করতো, বিশ্বাস করতো, ভালোবাসতো। তো সেই জায়গা থেকে না তার ভালোবাসার সেই জায়গাটা, সেই বিশ্বাসের জায়গাটা একদম নড়ে গেছিল। তাই তার কাছে আর না তখন সেই কথাগুলোর সেরকম কোনো হয়তো আর দাম ছিল না। সে তখন বললো যে তুমি আমাকে সব কথা কেন বলছো, তুমি যা করেছো তোমার মনে হয়েছে তুমি করেছো। তো ওনার স্বামী ওনাকে বারবার বলে যে দেখো আমি এই মুহূর্তে তোমাকে বলতে পারছি না, কিন্তু তুমি একটা দিন আসবে যেদিন তুমি সবটা বুঝতে পারবে, সেদিন তুমি এটাও বুঝতে পারবে যে তুমি হয়তো এখন আমাকে আর পছন্দ করছো না, তুমি হয়তো আর আমাকে ভালোবাসছো না, কিন্তু একটা সময় আসবে যখন তুমি সবটা জানতে পারবে এবং তোমার মনে হবে যে আর যাই হোক আমি তোমাকে ঠকাইনি। হ্যাঁ, আমি হয়তো বিয়েটা করেছি এবং সেই বিষয়ে হয়তো আমি তোমাকে কিছু বলতে পারিনি, কিন্তু তার পিছনেও কিন্তু একটা কারণ আছে। সেই কারণটা যেদিন তুমি জানতে পারবে সেদিন তুমি হয়তো আজকের আমি যে কথাগুলো বলছি সেগুলো হয়তো তুমি আজকে বিশ্বাস করছো না, কিন্তু সেদিন হয়তো বিশ্বাস করবে। এবার এই কথাগুলো যখন ওনার স্বামী ওনাকে বলে, মেয়েটা না খুব অবাক হয়ে যায় যে কি এমন কথা যেটাও আমাকে বলতে পারছে না। আর এত বছর যখন ও বিয়ে করেছিল তাহলে সত্যি তো তো প্রত্যেক দিন কাজে যেত, কাজ থেকে বাড়িতে ফিরতো, রিসেন্ট 3-4 মাস ধরে সে হয়তো 1-8 দিন বাড়িতে ফেরে না, সকালে বেরিয়ে যায়, পরের দিন সকালে বাড়ি ঢোকে। তো এটা না ওনার মনেও একটা কীরকম খটকা লাগতে থাকে যে তাহলে কি এমন ব্যাপার আছে। আর সত্যি তো যে যাকে 12 বছর আগে বিয়ে করবে সে তো তার সাথে 12 বছর ধরেই সংসার করার কথা। আর একজন যদি আরেকজনের সাথে সংসার করতে না চায়, ও যদি আমাকে বলে দিত যে না আমি তোমাকে ভালোবাসি না, আমি তোমার সাথে সংসার করতে চাই না, তাহলে তো ও সেটা বহু আগে, সেই 12 বছর আগেই বলতে পারতো, তাহলে সেটাই বা ও কেন বললো না? এরকম নানান প্রশ্ন কিন্তু ওনার মনেও আসতে থাকে। কিন্তু ওনার স্বামী ওনাকে বলে, জিজ্ঞেস করে আর কি মেয়েটা, কিন্তু স্বামী বলে যে দেখো একটা সময় আসবে তখন তুমি নিজে থেকেই সবটা জানতে পারবে। এখন হয়তো তুমি জিজ্ঞেস করলে আমি হয়তো তোমাকে বলতে পারবো না, তবে আমি তোমাকে একটা অনুরোধ করছি, তুমি আর কোনো দিন ওই বাড়িতে যাবে না, এবং আমাদের সন্তান যেন এইসব বিষয়ে একদম না জানতে পারে। ওকে কিন্তু তুমি এই সমস্ত কিছু থেকে দূরে রেখো। ও শুধু জানবে ওর মা বাবা আছে এবং মা বাবা একসাথে থাকে, তারা ভালো আছে, ও যেন এটাই জানে, এর বাইরে অন্য কোনো কিছু তুমি কিন্তু ওকে কোনো দিন বলবে না। এবং ওনার স্বামী এটাও বলে যে আমরা এই সমস্ত কথা নিয়ে বাড়িতে আলোচনাও করবো না, যদি কখন আলোচনা করতেও হয় সেটা কিন্তু কখনোই আমরা আমাদের সন্তানের সামনে আলোচনা করব না। এবার এই কথাগুলো শুনে না মেয়েটার কোথাও মনে হয়
যে আচ্ছা, আরে আমার স্বামী কি কোনো বিপদ আপদ হয়েছে, মানে ওকে কি কোনোভাবে কেউ ফাঁসিয়ে বিয়েটা করেছে? মানে উনি দেখছে যে সত্যি ওনার স্বামী, মানে হয় না যে একটা কথা ফট করে শুনলে প্রচণ্ড শক লাগে, আর বিয়ের মতো একটা জিনিস যেখানে একটা বউ রয়েছে, সেই বউ থাকতো আর একটা বিয়ে করেছে, তাও আবার 12 বছর হয়ে গেছে সেই বিয়েটার, সব কিছু মিলিয়ে মানে উনি মানসিকভাবে প্রচণ্ড দুর্বল হয়ে গেছিল, মানে প্রচণ্ড ধাক্কা খেয়েছিল, যেটা খুব স্বাভাবিক। বাট কিছুদিন পরে যখন উনি এই কথাগুলো ভাবতে থাকে, এগুলো নিয়ে যখন একটা আলোচনা হয় ওনার স্বামীর সাথে, ওনার স্বামী যখন এই কথাগুলো বলে, তখন কোথাও মনে হয় যে ও এখনও এত কথা ভাবছে আমার সম্পর্কে, সন্তানের সম্পর্কে, এবং কোথাও ওনার মনে হয় যে আমি হয়তো শুধু শুধুই আমার স্বামীকে খারাপ ভাবছি। হতে পারে ওর জীবনে হয়তো এমন কিছু ঘটনা ঘটে গেছে বা এমন কিছু হয়েছিল যার জন্য হয়তো ও বাধ্য হয়ে বিয়েটা করেছে। হতেই পারে আমার স্বামী হয়তো নির্দোষ, মানে এরকম নানান কথাবার্তা মেয়েটার মনে আসতে থাকে। কিন্তু তারপরে একটা রাগ অভিমান মনে আবার দানা বাঁধে যে যাই হয়ে যাক, তাই বলে একজনকে বিয়ে করে নেবে? আর সেটাও আমাকে একবার জানাতে পারতো যদি কোনো সমস্যায় পড়ে থেকে থাকে। এটা কেন? না না, আমি ভুল ভাবছি, এরকম আর কি একটা মনের ভিতরে মেয়েটার দ্বন্দ্ব চলতে থাকে, এবং ওরকমভাবেই একটা চাপা দুঃখ কষ্ট মনে নিয়ে সে সংসারটা কন্টিনিউ করে। আর এদিকে দেখছে যে দিনের পর দিন মেয়েটার স্বামী কীরকম যেন হয়ে যাচ্ছে। কীরকম যেন হয়ে যাচ্ছে বলতে, সে যেন আর নিজের মধ্যে নেই, প্রচণ্ড চুপচাপ থাকতো। মানে মেয়েটারও খুব ইচ্ছে করতো স্বামীর সাথে একটু বসে আগের মতো কথা বলি, স্বামীর কাছ থেকে এলে আগে যেমন ওরা গল্প করতো, কিন্তু মনের ওই দুঃখ কষ্টে অভিমানে ও একটা অন্য ঘরে বসে চুপচাপ গুমড়ে থাকতো, ওর স্বামীও অন্য ঘরে বসে ওরকমই গুমড়ে গুমড়ে থাকতো। বাচ্চা ছেলেটা কখনো এসে জিজ্ঞেস করতো যে মা তোমরা গল্প করছো না কেন, মা তোমরা আমরা কোথাও যাচ্ছি না কেন, কোথাও ঘুরতে যাচ্ছি না কেন, কিন্তু দুজনের কাছে উত্তর দেওয়ার মতো কিছুই থাকতো না। তো এইভাবে কিছুদিন যাওয়ার পরে মেয়েটার মনে হয় যে না, আমাকে বিষয়টা জানতে হবে কেন ও এই কাজটা করেছিল, এবং ও যেটা বলছে যে যেদিন আমি জানতে পারবো সেদিন আমি বুঝতে পারবো যে ও আমাকে ঠকায়নি, তাহলে সেটা কি এমন জিনিস সেটা তো আমাকে জানতে হবে। এবার দেখুন, এই ধরনের বিষয়গুলো জানা কিন্তু অতটাও সহজ নয়, যেখানে ওনার স্বামী এই বিষয়টা নিয়ে সেভাবে কোনো আলোচনাই করতে চাইছিল না। তাহলে এবার উনি কি করে জানবে? এইবারে উনি তো ভাবছে যে কি করে উনি জানবেন। তো ভাবলো যে ঠিক আছে, আরেকবার স্বামীকে জিজ্ঞেস করে দেখি। তো ওনার স্বামী বলল যে দেখো, আমি তোমাকে এইসব কথা আমি এখন কিছুই তোমায় বলতে পারবো না, একটু সময় হোক, আমি তোমাকে নিজে থেকেই সবটা বলবো, কিন্তু শুধু তোমাকে আমি এটুকু বলবো যে তুমি আমাকে ঘৃণা করো না, আমি কিন্তু তোমাকেই ভালোবাসি, এবং তোমাকেই একমাত্র আমি স্ত্রীর মর্যাদা দিয়েছি, এবং তোমার সাথেই কিন্তু আমার ভালোবাসার সম্পর্ক বা স্বামী স্ত্রীর যে সম্পর্ক, শুধুমাত্র সেটা তোমার সাথেই, অন্য কারোর সাথে কিন্তু নয়। হতে পারে আমি তাকে বিয়ে করেছি, কিন্তু আমাদের কোনো বৈবাহিক সম্পর্কই ছিল না। তো এই সমস্ত কথাবার্তা যখন বলে, তখন এই মেয়েটি না কোথাও বিশ্বাস হয়, মানে সে না বিশ্বাস করে তার স্বামীর কথাগুলোকে। তো তখন ভাবে যে তাহলে আমার স্বামী তো ভালো নেই, ও নিশ্চয়ই কোনো অসুবিধেতে আছে, কিন্তু এটা কি করে জানবো? তো সেই সময় উনি যাকে বলে পাগলের মতো হয়ে গেছিল, কি করবে কি করবে না কিছুই বুঝতে পারছে না। তো তখন সে কি করে, মানে সে মানুষের মানে মুখে আর কি শুনেছিল যে নৈহাটির বড় মা খুব জাগ্রত, মায়ের কাছে অনেকেই অনেক কিছু মনস্কামনা জানিয়ে সেটা তার পূরণ হয়েছে। তো তখন না সে বাড়িতে বসেই সে খুব মাকে ডাকতে থাকে, মানে মাকে মানে শয়নে স্বপনে জাগরণে মাকে ডাকতে থাকে, এবং মাকে বারবার বলে যে মা, তুমি আমাকে একটা পথ দেখাও, আমি এটা আর নিতে পারছি না, আমি আর সহ্য করতে পারছি না। এতদিন ধরে যে মানুষটার সাথে রয়েছি, যে মানুষটাকে আমি সম্পূর্ণ চিনি জানি, আজকে সেই চেনা জানা মানুষটাকে আমার বড় অচেনা লাগছে। আমি কোনোদিন স্বপ্নে ভাবতে পারিনি যে আমার স্বামী আমাকে এভাবে ঠকাবে, কিন্তু ও যা বলছে আমি সেগুলো অবিশ্বাসও করতে পারছি না, কারণ আমি মানুষটাকে দেখেছি জেনেছি, আমার মনে হচ্ছে ও আমাকে যা বলছে সত্যি বলছে, ও আমাকে ঠকায়নি। কিন্তু তাহলে ও বিয়েটা কেন করলো, আর এত বছর ধরে সেই সম্পর্কটার কথা ও লুকিয়েই বা রাখলো কেন, এবং কেন এখন সেই বিষয়টা সামনে আসছে, কেন কি হয়েছে, মা আমাকে তুমি সাহায্য করো। মানে মায়ের কাছে উনি মানে যেটা দ্বৈপায়ন লিখেছে। আচ্ছা, এখানে কিন্তু আমি এখনো আপনাদেরকে এটা বলিনি যে যে আমাকে ঘটনাটা লিখে পাঠিয়েছে দ্বৈপায়ন, সে অ্যাকচুয়ালি কে,
মানে সে এই ঘটনাটার সাথে কিভাবে সম্পর্কিত সেটা আমি আপনাদেরকে পরে বলবো। তো যাই হোক, তো নৈহাটির বড় মায়ের কাছে প্রচণ্ডভাবে মনের ইচ্ছেটা জানিয়েছে। তো সেই সময় তার আর কি কিছুদিন পরে ভোরের দিকে এই মেয়েটি আর কি একটা স্বপ্ন দেখে। তো স্বপ্নে দেখছে যে ও একটা জায়গা দিয়ে হাঁটছে এবং জায়গাটা ওর খুব চেনা চেনা লাগছে। একটা জায়গা দিয়ে ও হাঁটছে এবং হাঁটতে হাঁটতেও দেখছে যে ওর স্বামী প্রচণ্ড রকমভাবে আর কি উদ্ভ্রান্তের মতো এদিক ওদিক তাকাচ্ছে এবং সে একটা জায়গা দিয়ে দৌড়ে যাচ্ছে। এবার স্বপ্নের মধ্যে মেয়েটা এটা দেখছে যে ওর স্বামী ওভাবে এদিক ওদিক দিকভ্রস্তের মতো তাকাচ্ছে আর ছুটে ছুটে যাচ্ছে। তো সেটা দেখে ও স্বপ্নের মধ্যে ওর বরকে ডাকছে যে কী হলো, তুমি ওদিকে কোথায় যাচ্ছ এরকম করে বারবার ডাকছে। তো মানে ওর স্বামী এটা শুনতে পাচ্ছে না। তো ওর স্বামী দৌড়চ্ছে পিছন পিছন, ও দৌড়চ্ছে ওর স্বামীকে ডাকতে ডাকতে। এবং যখন মোটামুটি কাছাকাছি এসে গেছে তো তখন দেখছে যে ওর স্বামী একটা রেল স্টেশনের কাছে গেছে এবং সে প্ল্যাটফর্মে না উঠে, মানে ট্রেন ধরার জন্য মানুষ যেরকম প্ল্যাটফর্মে ওঠে, তো প্ল্যাটফর্মে না উঠে ওর স্বামী রেল লাইন দিয়ে ছুটছে এবং উল্টো দিক থেকে একটা ট্রেন আসছে। এবং তখন না ও চিৎকার করে উঠেছে এবং সেই চিৎকারটাতেই ওর ঘুমটা ভেঙে যায় এবং ও বুঝতে পারে যে ও স্বপ্ন দেখছিল। তো এটা দেখার পর তোর মনটা খুব খারাপ হয়ে গেছে, মানে মনটা প্রচণ্ড বিচলিত হয়ে গেছে, খুব খারাপ হয়ে গেছে যে কেন আমি এরকম একটা বাজে স্বপ্ন দেখলাম, কী ব্যাপার। তো তখনও বুঝতে পারে যে মানে মাকে যারা দেখবেন শুধু মা বলে নয়, মানে মাকে বলুন মা দুর্গা, মা কালী বা বড় মা বা কৃষ্ণজি, যাকেই হোক, যে যাকেই মন থেকে ডাকে তার সাথে না একটা কানেকশন তৈরি হয়ে যায়। একটা দেখবেন একটা মানুষের সাথে মানুষের যেমন একটা হৃদয়ের বন্ধন তৈরি, একটা ভালোবাসার বন্ধন তৈরি হয়, ঠিক সেরকমই যারা ভগবানকে একান্ত আপন ভেবে ভালোবেসে যারা ডাকে তারাও কিন্তু একটা বন্ডিং তৈরি করে ফেলে সেই ভগবানের সাথে তার নিজের। এবং এটা দেখার পরে, এই স্বপ্নটা দেখার পরে মেয়েটি বুঝতে পারে যে ও যে বড় মায়ের কাছে এত প্রার্থনা করছে, এত বারবার বলছে, তো ভাবছে যে মা আমাকে এই স্বপ্নটা কেন দেখালো, এর পিছনে কি কোনো কারণ আছে। তো তখন ও ভাবলো যে না, তাহলে কি আমার স্বামীর কোনো মানে সমূহ বিপদ। তো তখন ভাবলো মানে ও না কী করতো, মানে ওর এত কষ্ট হয়েছিল, মানে ও চাইলেও স্বামীর সাথে স্বাভাবিকভাবে কথা বলতে পারতো না, মনের মধ্যে একটা দুঃখ কষ্ট সেটা বেরিয়েই আসতো। তো সেই জন্য না ও স্বামীর সাথে কথা বলা অনেক বন্ধ না করলেও খুব কমিয়ে দিয়েছিল। তো ভাবলো যে না, আমার স্বামী, আমি যে কথা বলি না, এটা ও বুঝতে পারতো যে ওর স্বামী কষ্ট পায়, খারাপ লাগে তারও। তো ভাবলো যে না, আমি আমার স্বামীর সাথে স্বাভাবিকভাবে কথা বলবো, কারণ আমার মনে হচ্ছে ওর একটা কোনো বিপদ হতে পারে। তো যাই হোক, পরের দিন ওর স্বামীর সাথে স্বাভাবিকভাবেই কথা বলার চেষ্টা করছে। তো তখন ওর স্বামী বলছে যে আচ্ছা, আমি তোমাকে একটা কথা বলি। তখন বলছে হ্যাঁ বলো। তখন ওর স্বামী বলছে যে দেখো, মানে যা হয় আর কি সাধারণ বাড়িতে, বেশ কিছু মানুষ মানে সঞ্চয় করা যে অর্থ, সেগুলো হয়তো কেউ ব্যাংকে রাখে বা কিছু হয়তো কেউ পোস্ট অফিসে রাখে। তো ওর স্বামী বলছে দেখো, আমার অমুক ব্যাংকে এত টাকা আছে, তমুক জায়গায় অত টাকা আছে, তুমি কিন্তু এই সমস্ত বিষয়গুলো জেনে রাখো, আর তুমি পরের সপ্তাহে আমার সাথে একবার ব্যাংকে যাবে, আমি তোমাকে কিছু জিনিস শিখিয়ে দেবো, কীভাবে ব্যাংক থেকে টাকা তুলতে হয়, কীভাবে সব কিছু করতে হয়। তো তখন মেয়েটা বলছে সে না হয় আমাকে তুমি শিখিয়ে দেবে, কিন্তু তুমি এগুলো আমাকে এখন শেখাতে চাইছো কেন? তুমি কি আমার থেকে বা আমাদের সন্তানের থেকে কি তুমি আলাদা থাকতে চাও? তো তখন বলছে যে তুমি কি ভাবছো যে আমি তোমাদেরকে ছেড়ে যাকে বিয়ে করেছি 12 বছর আগে আমি তার সাথে গিয়ে থাকবো? তো তখন মেয়েটা চুপ করে আছে। তো তখন মানে ওর মানে বর আর কি বলে যে দেখো, যদি আমার কিছু হয়ে যায় তাহলে তো তোমাকে সংসারটাকে ধরে রাখতে হবে, ছেলেটাকে মানুষ করতে হবে। আমরা দুজনেই চেয়েছি যে আমাদের ছেলেটা খুব ভালো থাক, বড় হোক, অনেক পড়াশুনো করুক। তো তখন ওর বুকের ভিতরটা কেঁপে গেছে। তো তখন বলছে যে কি বলছো তুমি এই সমস্ত? তো তখন আর কি ওর বর বলছে যে হ্যাঁ গো, দেখো আমার তো কিছু হয়েও তো যেতে পারে। এবার আগের দিনই এই স্বপ্নটা দেখেছে, মানে বউটাই স্বপ্ন দেখেছে।
তো তখন বলছে যে, কেন তুমি এই কথা বললে, তোমার কেন কিছু হবে? তখন বলছে, না গো, আমি আর এভাবে থাকতে পারছি না, আমি এই জিনিসটা আর মেনে নিতে পারছি না। বলছে, কী হয়েছে, তুমি আমাকে পরিষ্কার করে খুলে বলো। তো অনেকবার বলার পরে তখন ওর স্বামী বলছে যে, ঠিক আছে তাহলে শোনো। তো ব্যাপারটা কি হয়, সেটা হচ্ছে আজ থেকে 12 বছর আগে একটা ঘটনা ঘটে। সেটা হচ্ছে, উনি যেখানে চাকরি করেন সেখানেই অস্থায়ীভাবে একটা, মানে যে কোনো অফিসেরই দেখবেন চা জল করা একটা লোক থাকে, অনেক সময় মহিলারাও থাকে। তো সেই রকমই অফিসে জাস্ট ওই চা করার জন্য একজন মহিলা অফিসে ঢোকে। এবার সেই মহিলা চা করতো, মানে কেউ যদি অফিসে আরও অন্য কোনো খাবার দাবারের কোনো কাজকর্ম হতো তো সেটা ওই মহিলা করতেন। এবং এই মহিলাই কিন্তু সেই মহিলা যার সাথে উনি 12 বছর আগে বিয়ে করেছিলেন। এবার ঘটনা হচ্ছে যে, এই মেয়েটার যে বর আর কি, সে কি করতো, কখনো কখনো কাজের জন্য তাকে একটু বেশি সময় অফিসে থাকতে হতো। এবার ওই মহিলার মোটামুটি 5টার মধ্যে ছুটি হয়ে যেত, তো মহিলার 5টার সময় বাড়ি চলে যাওয়ার কথা। এবার ওই মহিলা কি করতো, কখনো কখনো সেও একটু দেরি করে অফিস থেকে বেরোতো। অ্যাকচুয়ালি এর পিছনে কারণটা যেটা ছিল সেটা হচ্ছে যে, ওই মহিলা চা ফা করতো। এবার সে কিন্তু মোটামুটি অফিসে যারা যারা থাকতো তাদের ডেস্কের সামনে গিয়ে চা ঠা দিয়ে আসে, এই কাজগুলোই করতো। এবার ওখানের যে ক্যাশিয়ার ছিল, যে আর কি ক্যাশ মেনটেন করতো অফিসে, তো তার ডেস্কের কাছেও গিয়ে সে চা ফা দিত, এবং ফলে সে দেখে রেখেছিল যে ওই ডেস্কের চাবি কোথায় থাকে এবং যা যেটুকু ক্যাশ থাকে সেগুলো কোথায় থাকে, যেহেতু দীর্ঘদিন ধরে ওখানে কাজ করছে, জেনে গেছিল। এবারে ঘটনাটা হচ্ছে যে, একদিন কি হয় যে, ওই লোকটি আর কি, মানে মেয়েটির বর, সে অন্যদিকে কাজ করতো, তো সে একটু দেরি হয়ে গেছে তার অফিস থেকে বেরোতে, কাজ সারতে সারতে। তো সে যখন বেরোচ্ছে, তো তখন সে দেখে ওই যে চা দেওয়ার যে মহিলাটি, সে ওই যে ক্যাশ যেখানে নেয় সেখান থেকে টাকা বার করছে, এবং সেটা সে সরাসরি দেখে, এবং দেখার পরে স্বাভাবিক একটা রিয়াকশান, সে বলছে যে, তুমি তো চা জল দাও, তোমার তো এখানে কাজ অনেকক্ষণ আগে শেষ হয়ে গেছে, আর তুমি ক্যাশ বাক্স থেকে কি করছো টাকা নিয়ে? তো সে তখন ভিড়মি খেয়ে গেছে, বাবা দেখে ফেলেছে কেউ একজন। এবার ঘটনা হচ্ছে যে, ওই যে জায়গাটা ছিল সেই মুহূর্তে ওই সময় ওই জায়গাটায় কোনো সিসিটিভি ছিল না। এবার অফিসেও তখন 2-3টে লোকই আছে, বাকি যে 2জন এদিক ওদিক কাজ করছে। এবার ওর, মানে এই ভদ্রমহিলার যে স্বামী, সে ভালো মানুষই ছিল, তো সে চায়নি বিষয়টা জানাজানি হোক, কারণ উনি যদি চিৎকার চেঁচামেচি করতেন সেই জায়গায়, তাহলে আরও ফ্লোরে যে 1-2জন কাজ করছিল তারা হয়তো চলে আসতো, বা সিকিউরিটি নিচ থেকে এসে হয়তো চলে আসতো। কিন্তু উনি সেগুলো কিছু করেননি, কারণ ভেবেছে যে গরিব মানুষ, হয়তো চুরি করছিল, ঠিক আছে আমি বলছি, সে টাকাটা রেখে দেবে। এবার তো এরকম বলার পরে মহিলাটা বলে যে, না না, আমি টাকা রেখে দিচ্ছি, আপনি কাউকে কিছু বলবেন না। তো উনিও ভাবলো যে, ঠিক আছে, আমারই বা বলার দরকার কি আছে, মহিলাটা যদি টাকা রেখে দেয় তাহলে শুধুমুধু 10জনকে জানিয়ে তো লাভ নেই। তো সে তখন টাকাটা রেখে ওখান থেকে চলে যায়। এবার পরের, মানে 2-3 দিন পরে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে যে, ক্যাশিয়ার ছিল সে তখন, মানে তার তো টাকা পয়সা সমস্ত হিসেব করেই রাখা থাকে, তো সে বুঝতে পারে যে বেশ কয়েক হাজার টাকা গরমিল রয়েছে। এবার সে তো টাকার হিসেব পাচ্ছে না, এবং ওই জায়গায় তখন কোনো সিসিটিভি ছিল না, কারণ ওইখানটার একদম হচ্ছে শেষের দিকটা। আর অফিসে এর আগে কখনোই এইরকম টাকা পয়সা নিয়ে গরমিল বা এরকম চুরি করার তো কোনো বিষয় কখনো ঘটেইনি, তো সেই জন্য সেখানে সিসিটিভিটা কোনো কারণে ছিল না, প্রয়োজন বোধ করেনি। এবার ঘটনা হচ্ছে যে, টাকা যখন হিসেব পাওয়া যায় না, তো তখন মানে এই লোকটা বুঝতে পারে যে, সেদিন যে ও টাকা নিতে দেখেছিল হয়তো এর আগেও সে টাকা সরিয়েছে। এবার অফিসের সেটা অন্যান্য এমপ্লয়ীদের উপরেও একটা প্রভাব পড়ছে, কারণ যে ক্যাশ নিয়ে কাজ করে সে ভাবছে যে টাকাটা তাহলে সরালো কে, আর চাবি খোয়া যায়নি, চাবি ওখানেই ছিল, আর গুটি কয়েকজন এমপ্লয়ি ছিল অফিসে যারা হয়তো একটু বেশি সময় ধরে কাজ করতো, আর যেখানে চাবিটা রাখা থাকতো সেখানে অ্যাটলিস্ট, মানে সেখানে সবসময় চাবিটা থাকতো, কিন্তু মানে পরে যে আর কি অফিস বন্ধ করতো, সেও অ্যাকচুয়ালি জানতো না যে চাবিটা অ্যাকচুয়ালি কোথায় থাকে এক্স্যাক্ট।
তো সেই সিকিউরিটিকে ডেকে পাঠানো হয়েছে, তাকে তো প্রচুর কথাবার্তা শোনানো হয়েছে যে তুমি তাহলে টাকাটা নিয়েছো। এবার যেহেতু ক্যামেরা নেই, তো কাউকে তো ওইভাবে তো সরাসরি চেস করা যায় না, তো সেই সিকিউরিটিকে সরিয়ে দেওয়া হলো। এবার এগুলো দেখে না এই মহিলার যে স্বামী, তার খুব খারাপ লাগে। সে ভাবছে যে উনি তো বুঝেই গেছে যে টাকাটা কে সরিয়েছে, তো ভাবছে যে নিরীহ একটা সিকিউরিটির উপরে মানে পুরো দোষটা পড়লো, বাট সিকিউরিটি তো কিছুই করেনি, সে জানেও না যে টাকা কোথায় ছিল না ছিল। তো এবারে মানে কিছু এর দিন পরে ওর এই লোকটা কি করেছে, ওই যে আর কি মহিলা কাজ করতো, তো তাকে জিজ্ঞেস করেছে যে তুমি কি টাকাটা সরিয়েছিলে? তো তখন সে বলছে না, আমি কোনো টাকা পয়সা সরাইনি, কিছু না, এরকম সে নানান কথাবার্তা বলে। এবং এর কিছু পরে আরও ওই মহিলা তার আগে বলে দেয় যে আমি কাজ ছেড়ে দেবো, আমার একটা অন্য জায়গায় কাজ হয়েছে, সেখানে আমি একটু বেশি মাইনে পাবো, তো আমি সেখানে কাজ করব। তো বলেছি ঠিক আছে, তুমি তাহলে 1 মাস এখানে কাজ করো, নোটিস পিরিয়ড যেরকম থাকে, তো 1 মাস পরে তুমি কাজটা ছেড়ে দিও। এবার ওই যে 1 মাসের নোটিস পিরিয়ড ছিল, এর মধ্যে আবার একটা বড় সড়ো টাকার অঙ্ক চুরি হয় অফিস থেকে। এবং যখন চুরি হয় তখন শোনার সাথে সাথেই এনার মনে হয়েছে যে এই চুরিটা করেছে। তো তখন একে জিজ্ঞেস করেছে পরে যে কি ব্যাপার, তুমিই চুরিটা করেছো তাই তো? তো তখন ওই মহিলা প্রচণ্ড রেগে যায়। মহিলা তখন বলে যে না, আমি তো চুরি ফুরি করিনি, আমার নামে কেন বলা হচ্ছে, এরকম নানান কথাবার্তা বলে। তো সেই সময় আর কি উনি বলেন যে না, আমি তাহলে কিন্তু, তুমি যদি স্বীকার না করো তাহলে কিন্তু আমি অফিসে সবাইকে বলে দেবো যে আমি তোমাকে নিজের চোখে দেখেছি, আমি তোমাকে হাতে নাতে ধরেছিলাম চুরি করছিলে তুমি। এবার এই জিনিসটা যখন হয় তখন ওই মহিলা বলে যে ঠিক আছে, তুমি যদি এই কথা বলো তাহলে আমিও বলবো যে তুমি আমার সাথে খারাপ কিছু করতে এসেছিলে, তুমি আমার দিকে কুনজর দিয়েছিলে, খারাপ কিছু করার তোমার ইচ্ছে ছিল, আমিও তাহলে এইরকম একটা কথা রটাবো। এবার এটা শোনার পরে প্রচণ্ড রকমভাবে ওনার রাগ হয় যে একে তো একটা ভুল কাজ করেছে, এ নিজে চুরিও করেছে, এবং যেহেতু ওখান থেকে টাকা চুরি গেছে, তো চাবি খাবি তো সরিয়ে অন্য জায়গায় সম্পূর্ণ অন্য অফিসে রাখা হচ্ছে, ওটার পাশে আর একটা অফিস ছিল। কিন্তু ঘটনা হচ্ছে যে এমপ্লয়ীদের উপরে এটার একটা চাপ পড়ছে, কারণ যে আর কি ক্যাশ নিয়ে কাজ করে সে ভাবতে যে এমপ্লয়ীদের মধ্য থেকে কেউ এই কাজটা করেছে। মানে কারোরই সন্দেহ কিন্তু এই মহিলার দিকে যায়নি, কারণ মহিলার 5টার সময় ছুটি হয়ে যায়, আর মোটামুটি 5:30 6টা অবধি প্রচুর এমপ্লয়ি থাকে। তো ঘটনা হচ্ছে যে এই জায়গায় ওই মহিলার সাথে একটা মানে বেশ বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে এই লোকটা। এবং এর কিছুদিন পরে যেটা হয়, যখন সমস্ত এমপ্লয়ীদের উপরে ব্যাপারটা আর কি চলে আসে, তো তখন ওই যে ক্যাশ নেয় এবং আরও গুটি কয়েকজন এমপ্লয়ির সামনে এই লোকটা সমস্ত কথা বলে দেয় যে আমি এরকম একবার ওকে দেখেছিলাম চুরি করতে, কিন্তু আমি ভেবেছিলাম গরিব মানুষ, থাক আমি বলি, এবং সে টাকাটা রেখে চলে যায়। তো তখন সবাই বলে যে আপনি আগে কেন বলেননি, এটা তো আপনার অনেক দিন আগে বলা উচিত ছিল, আমরা সিকিউরিটি চেঞ্জ করলাম, তাহলে এই মহিলাকেও আমরা ছাড়িয়ে দিতাম, একে কাছ থেকে আমরা বরখাস্ত করতাম। তো বলছে এ তো 1 মাস পরে এমনিই চলে যাবে। এবার ঘটনা হচ্ছে যে এই বিষয়টা যখন অফিসে জানাজানি হয়ে যায়, তখন অফিসেরই 2-4 জন লোক ওর বাড়িতে যায়, এবং বাড়িতে গিয়ে দেখছে বেশ দামি দামি জিনিসপত্র রয়েছে, বাড়ি ভোল বদলে গেছে, মানে টাকা পয়সা যে চুরি করেছে সেটা বোঝা যাচ্ছে। এবার যাই হোক, কোনো প্রমাণ সেরকম নেই, তো ওকে তো কাজ থেকে সঙ্গে সঙ্গে বরখাস্ত করা হলো, এবং ওর যে মাইনেটা ছিল সেই মাইনেটা ওকে আর দেওয়া হয়নি। বলা হয়েছে যে তুমি চুরি ফুরি করেছো, এসব তোমাকে আর দেওয়া যাবে না। তো এই একটা রাগ কিন্তু ওই মহিলার ছিল। তো সে তখন থেকে ভেবে নিয়েছিল যে আমি একে ফাঁসাবো। এবং তারপরে সে কী করে, বিভিন্ন রকমভাবে, মানে অফিস থেকে হয়তো ওই লোকটা বেরোতো, তো সেই রাস্তায় ওই মহিলা দাঁড়িয়ে থাকতো, এবং দাঁড়িয়ে থেকে সে বিভিন্ন রকমভাবে লোকটার সাথে কথা বলার চেষ্টা করতো যে ঠিক আছে, তুমি আমাকে ফাঁসিয়ে দিলে, তো আমি তো ওই কাজটা ছেড়েই দিচ্ছিলাম, তোমার কি দরকার ছিল আমার নামটা বলার, এরকম নানান কথাবার্তা বলতো। এবং সে মনে মনে ঠিক করে নিত যে আমি একে ফাঁসাবই। এবং একদিন কি করে, সে মানে যেখানে আর কি অফিস, সেখান থেকে বেরিয়ে কিছুটা গিয়ে উনি বাস ধরতেন। তো সেই বাস ধরার ঠিক আগের রাস্তায় সে একটা সিন ক্রিয়েট করে এবং বলে যে এই লোকটা আমার সাথে কথা বলার চেষ্টা করে, রাস্তাঘাটে আমার হাত ধরে টানে, এরকম নানান ধরনের বাজে অ্যালিগেশন দেয়।
এবং এই ধরনের অ্যালিগেশন যখন দেয় তখন আশেপাশের কিছু লোকজন ছুটে চলে আসে এবং সেখানে একটা খুব বিতিকিচ্ছিরি ব্যাপার হয়। এবং তখন ওই মহিলা বারবার চাপ দিতে থাকে যে তুমি যদি আমাকে বিয়ে না করো, মহিলা তখনও বিয়ে হয়নি, তার কিন্তু যথেষ্ট বয়স হয়েছিল কিন্তু তখনও তার বিয়ে হয়নি, তো বলে যে তুমি যদি আমাকে একমাত্র বিয়ে করো তাহলেই আমি কিন্তু তোমাকে ছাড়বো, নাহলে কিন্তু আমি তোমার পরিবার অবধি বিষয়টা নিয়ে চলে যাবো এবং আমি কিন্তু তোমাকে শান্তিতে সংসার করতে দেব না। আমি তোমার অফিসেও এই ধরনের কথা রটাবো এবং আমি তোমার বাড়িতে গিয়ে, আমি জানি তুমি বিবাহিত, তোমার একটা ছেলে আছে, তোমার একটা সদ্য পুত্র সন্তান হয়েছে, আমি কিন্তু সেইখানে গিয়েও কিন্তু তোমার বাড়িতে, তোমার বাড়ির পাড়ায় গিয়ে কিন্তু আমি নানান উল্টোপাল্টা কথা রটাবো। তো তখন অ্যাকচুয়ালি মহিলার কিছু দোষ ছিল, সেই কারণের জন্যই তার বিয়েটা হচ্ছিল না। এবং যথারীতি এই সমস্ত কথাবার্তাগুলো যখন বলে, লোকটা রাজি হয়নি, বলেছে তুমি কি করবে, আমি তোমার সাথে কোনো খারাপ কিছু করিনি, তুমি শুধুমুধু আমার নামে এরকম বাজে বাজে কথা রটাবে, কেউ তোমাকে বিশ্বাস করবে না। এরপরে কিন্তু ওই মহিলা বলে যে তুমি কিন্তু আমাকে দুর্বল ভেবো না, আমি কিন্তু তন্ত্রমন্ত্রের এমন অনেক মারপ্যাচ জানি যেটা আমি যদি করা শুরু করি, শুধুমাত্র আমি চাইলে তোমাকে অসুস্থ করে দিতে পারি, তোমার স্ত্রীকে অসুস্থ করে দিতে পারি, তোমার সন্তানেরও আমি ক্ষতি করতে পারি। তাই আমি যা বলছি তোমাকে কিন্তু সেটা করতে হবে, যদি তুমি সেটা না করো তাহলে কিন্তু তোমার ভালো হবে না। এবং এর যেটা পরে লোকটা তখন বলে যে ঠিক আছে, তোমার যা করার করে নাও। এবার উনিও বুঝতে পারেন যে কি আর করবে। তো ওনার ছেলের যখন কয়েক মাস বয়স, মানে ওই 2-3 মাসটার বয়স, হঠাৎ করেই কোনোখানে কিছু নেই, ওনার বাচ্চা কিন্তু অসুস্থ হয়ে পড়ে বাড়িতেই। কোনো কিছু ঘটেনি, ঠান্ডা লাগেনি, কিছু হয়নি, কিছুই না। এবং সেই বাচ্চাটাকে নিয়ে বড় বড় হাসপাতালে যায়, সেখানে চিকিৎসা করানো হয় এবং ডাক্তাররাও বুঝতে পারছে না যে অ্যাকচুয়ালি বাচ্চাটার কি হয়েছে। এবং তারপরে ওই মহিলা বলে যে দেখো, আমি কিন্তু কিছুই করিনি, আমি খুব সাধারণ তন্ত্রের একটা ক্রিয়া করেছি এবং তোমার বাচ্চা অসুস্থ হয়ে গেছে, এবং আমি যতদিন না চাইব কোনো ডাক্তারের ক্ষমতা নেই যে তোমার বাচ্চাকে সুস্থ করবে। এবং এইরকমভাবে আস্তে 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 লোকটা কিন্তু ওই মহিলার বশ্যতা স্বীকার করতে বাধ্য হয়, কারণ সে বুঝে গেছিল যে এই মহিলা অনেক ক্ষমতা আছে। তো তারপরে ওই মহিলাকে অনেক রকমভাবে বলে এবং বলে যে তুমি যদি চাও যে তোমার সন্তান সুস্থ হোক তাহলে তুমি আমাকে বিয়ে করো, এবং অমুক দিন যদি তুমি আমাকে বিয়ে করো তার 2 দিনের মধ্যে তোমার সন্তান সুস্থ হয়ে তোমার বউয়ের কোলে ফিরে যাবে। এবং উনি প্রথমে রাজি হননি, তো দেখছে যে সত্যি সত্যি ওনার বাচ্চার শারীরিক কন্ডিশন আস্তে আস্তে আরও খারাপ হচ্ছে এবং একটা সময় অনেকটা সিরিয়াস হয়ে যায়। তো সেই কন্ডিশনে উনি বাধ্য হন এই মহিলাকে বিয়ে করতে। এবং আরও যেটা চমকপ্রদ বিষয় সেটা হচ্ছে যে মহিলাকে বিয়ে করা সত্যি সত্যি 2 দিনের মধ্যে কিন্তু ওনার ছেলে একদম সুস্থ হয়ে যায় এবং ডাক্তারবাবুও বলে দেন যে হ্যাঁ, এবার পুরো সুস্থ হয়ে গেছে, আর কোনো চিন্তা নেই। তো এই জায়গায় উনি বুঝতে পারে যে এই মহিলার কিছু হোক না হোক কিছু ক্ষমতা তো আছে, এবং যে ক্ষমতাটা খুব একটা স্বাভাবিক নয়, যেটাকে না ইগনোর করা যায় না, কিছু তো একটা ব্যাপার আছে। তো তখন এই লোকটা ভাবে যে যাই হোক, আমাকে এবার এই বিয়েটাকে নিয়ে চলতে হবে। তো তখন লোকটা এটা বলে যে দেখো, আমি তোমাকে বিয়ে করেছি এটা ঠিক কথাই, কিন্তু তুমি আমাকে অ্যাজ হাজবেন্ড কিন্তু পাবে না, একজন স্বামীর যে দায়িত্ব কর্তব্য আমি কিন্তু সেসব কিছু করতে পারবো না, সেটা আমি তোমাকে আগেও বলছি, তাতে তুমি যা করার করো। তো আমি কিন্তু তুমি যেটা বলেছো আমি সেটা করেছি, তুমি আমাকে বলেছিলে তোমাকে বিয়ে করতে, আমি বিয়ে করেছি। তখন সেই মহিলাও বলে যে হ্যাঁ, আমার একজন শুধু স্বামীর দরকার ছিল, যাকে আমি সমাজের সামনে দেখাতে পারবো যে হ্যাঁ, এই আমার স্বামী। তো আমি তোমাকে আর কোনো বিষয়ে জোর জবরদস্তি করবো না। তো মাঝে মধ্যে আর কি বলতো যে তুমি আমার পরিবার এলে, পরিবার থেকে যদি কেউ আসে কখনো তুমি আসবে, বা কখনো যদি আমাকে কোথাও কোনো অনুষ্ঠানে, পারিবারিক অনুষ্ঠানে যেতে হয়, তুমি একটু আমার সাথে যাবে, শুধুমাত্র এটুকুই। এবং এইভাবেই কিন্তু 12টা বছর কেটে যায়। এবং এই 12 বছরে উনি হয়তো সপ্তাহে 2 বার করে ওখানে যেতেন, এবং উনি বাধ্য হয়ে যেতেন বলা যায়। এবং ওনাদের মধ্যে কোনো স্বামী স্ত্রীর ব্যাপারই ছিল না, শুধুমাত্র ওই বলেছিল যে আমার এই তন্ত্রের কিছু ক্রিয়াদি আমি করি, সেগুলো নিয়েই আমি থাকি এবং আমার কোনো স্বামীর প্রয়োজনও নেই। কিন্তু ওই যে বললাম
মাঝে মধ্যেই কিছু কিছু জিনিস ওনাকে করতে হতো, এবং সেটা রীতিমতো ভয় দেখিয়ে ওই মহিলা কিন্তু করাতো। বলতো যে তুমি যদি এটা না করো তাহলে কিন্তু তোমার এই ক্ষতি হবে, ওই ক্ষতি হবে, আমি কিন্তু এটা করে দেবো, ওটা করে দেবো, এরকম বলতো। যাই হোক, তো এরকমভাবে আর কি আস্তে আস্তে সম্পর্কটা চলতে থাকে। কিন্তু এই 12 বছর পরে হঠাৎ করেই যে মানে লোকটা মাঝে মধ্যে বাড়িতে থাকতো না, তার কারণ হিসেবে উনি যেটা বলেন যে এতদিন ওই মহিলা কিছু সেভাবে বলেনি, বাট এখন আস্তে আস্তে বলছে যে তোমাকে আমার সাথে রাতের বেলা আমি একটা তন্ত্রের ক্রিয়া করব, তোমাকে আমার সাথে সেখানে বসতে হবে। এবার প্রথমে যথারীতি ইনিও রাজি হয়নি, কিন্তু উনি বলেন যে তুমি যদি আমার কথা না শোনো, তোমার কিন্তু শারীরিক এমন সমস্যা আমি করে দেবো, তুমি মানে চলতে পারবে না, তুমি কাজ করতে পারবে না, বা তুমি যদি চলতে না পারো, কাজকর্ম করতে না পারো, তাই তুমি পরিবারকে খাওয়াবে কি? তোমার স্ত্রী তোমার উপরে নির্ভরশীল, আমি হয়তো তোমার উপরে নির্ভরশীল নই, কিন্তু তোমার স্ত্রী, তোমার সন্তান, তারা তোমার উপরে নির্ভরশীল। তুমি কিছু টাকা মাঝে মধ্যে বাড়িতেও পাঠাও, সব তো হবে না। এবং সত্যি সত্যি কিন্তু যখন প্রথম প্রথম উনি জিনিসটা মানেননি, ওনার কিন্তু শরীর খারাপ হওয়া শুরু হয়, এবং সেই শরীর খারাপ কিন্তু বেশ মারাত্মক শরীর খারাপ। ওনাকে ডাক্তার দেখাতে হয়, ওষুধ খেতে হয়, তাতেও কিন্তু পুরোপুরি সারছিল না। এবং এগুলো হওয়ার পরে যখন সারছিল না, তখন কিন্তু উনি বাধ্য হয়ে এই মহিলার কথা শুনতে, মানে যাকে বলে একদম মানে আর কোনো দিক খোলাই ছিল, ওনাকে শুনতেই হয়। এবং উনি মাঝে মধ্যে রাতে সেই জন্য ফিরতে পারতেন না, এবং পরের দিন যখন ফিরতেন, ওই সারাদিন তন্ত্রমন্ত্রের ক্রিয়া করার পরে মানে ওনার উপর দিয়ে আর কি সেই ক্রিয়া আদিটা করতো, উনি খুব অসুস্থ হয়ে যেতেন, উনি খুব টায়ার্ড হয়ে যেতেন। তো এই সমস্ত কথা কিন্তু লোকটা তার বউকে বলে, এবং মেয়েটা যখন এগুলো শোনে তার প্রচণ্ড খারাপ লাগে। সে ভাবে যে স্বামী মানুষটার উপরে এত রাগারাগি করলাম, আমি ওকে মনে মনে কত না খারাপ ভেবেছি, কত না কিছু আমি ওর প্রতি উল্টোপাল্টা ভেবেছি, কিন্তু আমি বুঝতেই পারলাম না যে একটা মানুষ 12টা বছর ধরে এতটা মানসিক কষ্ট নিয়েছিল। কারণ এই যে বিয়েটা ওনাকে বাধ্য হয়ে করতে হয়েছিল, এটার জন্য কিন্তু উনি খুব আনহ্যাপি ছিলেন মন থেকে। এবং শুধু আনহ্যাপি ছিলেন তাই নয়, ওনার একটা প্রবল মানসিক চাপও যাচ্ছিল, যে শত হলেও উনি নিজেও বুঝতে পারছিলেন যে ওনার স্ত্রী যে ওনাকে এত ভালোবাসে, সে আজ না কাল যদি জানতে পারে যে আমার আর একটা বিয়ে আছে, তাহলে কি হবে? দেখবেন কেউ যখন একটা কিছু এমন কাজ করে বা করে ফেলে যেটা তার করা উচিত না, বা সে নিজেও বুঝতে পারে যে কিছু হয়তো আমি ভুল করছি, তখন তার মনেও কিন্তু একটা গিল্ট ফিলিংস আসতে থাকে, এবং সেই গিল্ট ফিলিংসটা কিন্তু খুব একটা সুখকর হয় না। যাই হোক, তো এগুলো যখন মানে মেয়েটা শুনলো তার স্বামীর এই সমস্ত কথা, তার তো প্রচণ্ড খারাপ লাগে, এবং সে তখন বলে যে তুমি আমাকে এই কথাগুলো যদি আরও আগে বলতে খুব ভালো হতো, জানো তো। আজকে আমি তোমাকে কথা দিচ্ছি, আজকে আমি তোমাকে এই সিচুয়েশান থেকে বার করে ছাড়বো, এবং তুমি দেখো আমরা আমাদের সন্তানের মুখের দিকে চেয়ে সমস্ত কষ্ট আমরা ঠিক পেরিয়ে যেতে পারবো। এবং আমি বড় মাকে ডাকছি, তুমিও বড় মাকে ডাকো, দেখো না কি হয়, মা নিশ্চয়ই আমাদের জন্য কিছু করবেন, মা নিশ্চয়ই আমাদের ভালো করবেন। তুমি তো সৎ মানুষ, তুমি তো তাকে বিয়ে করে তার সাথে কোনোদিনও এমন কোনো আচরণ করনি যেটা করা মানে তুমি আমাকে ঠকাচ্ছ বা কিছু, এরকম তো কিছু নয়। তো তুমি যখন সৎ, দেখবে তোমার সাথেও ভালোই হবে। এবং ওনারা না বড় মায়ের উপরই পুরো বিষয়টা ছেড়ে দেয়, যে ঠিক আছে মা যা করার তাই করবে। তো উনি মানে লোকটা আর কি খুবই মন মরা হয়ে গেছিল। উনি ভেবেছিলেন যে আর কিছু হয়তো জীবনে ভালো হবে না, আমাকে সারাটা জীবন এভাবেই কাটাতে হবে, ওই মহিলা যা বলবে আমাকে তাই করতে হবে। এবং এটাও লোকটা বলে যে আমি জানি ও অনেক জায়গা থেকেই অনেক কিছু মানে এমনভাবে নিয়ে আসে যেটা কিন্তু ঠিকঠাক পদ্ধতি নয়। সে চুরি করে নিয়ে আসে, অথবা কাউকে ভয় দেখিয়ে নিজের তন্ত্রের বলে কাউকে হয়তো ফাঁসিয়ে সে জিনিসপত্র নিয়ে আসে, সেটাও আমি জানি। কিন্তু ওই যে বললাম যে জানলেও আমি কিছু করতে পারি না। তো তখন ওনার স্ত্রী বলে যে ঠিক আছে, মা চাইলে সব ঠিক করে দিতে পারে, তো আমরা মায়ের কাছেই প্রার্থনা জানাই। তো তখন এবার এ তো বলে দিল, কিন্তু এই মেয়েটা ভাবছে যে আমি কী করে স্বামীকে এর থেকে বাঁচাবো। তো তখনও বড় মায়ের কাছে বলছে, মা তুমি আমাকে পথ দেখাও, আমি কী করতে পারি। তো সেই সময় একটা অভূতপূর্ব ঘটনা ওনার সাথে ঘটল, এবং ওনার মনে মাথায় হয়তো মাই এই বুদ্ধিটা দিয়ে দিলেন
এবং কারণ উনি না খুব সাদাসিধে, মেয়েটা খুবই সাদাসিধে ছিল, তো সে মাকে ডাকছে বারবার যে মা কী করে আমি আমার স্বামীকে এই জায়গা থেকে উদ্ধার করব, ওই মহিলার কবল থেকে আমি উদ্ধার করব। তো তখন ওনার মাথায় একটা বিষয় এলো। তো এরপরে মেয়েটা তার স্বামীকে বলে যে আমি ওই মহিলার সাথে মুখোমুখি একবার দেখা করে কিছু কথা বলতে চাই। তো স্বামী বলছে তোমার কি মাথা টাথা খারাপ হয়ে গেছে, ও প্রচণ্ড মানে বিপজ্জনক মহিলা, ও অনেকের ক্ষতি করেছে, আমি আশেপাশে অনেকের থেকে অনেক শুনেছি এবং অনেকেই ওর বিরুদ্ধে গিয়ে অনেক কিছু করার চেষ্টা করেছে, কিন্তু মানে যেই ওর বিরুদ্ধে কথা বলেছে বা ওকে কিছু বলেছে তারই চরম ক্ষতি হয়েছে। তো মেয়েটাও শুনে তো খুব ঘাবড়ে যায় যে কী করবে, এদিকে মাকেও মনে প্রাণ দিয়ে ডাকছে, মাকে বলছে মা কিছু একটা আমার রাস্তা দেখাও। তো তখন ও ভাবে যে আমার স্বামী যতই বিষয়টাকে ভয় পাক বা যাই হোক না কেন, আমি গিয়ে একবার অন্তত ওই মহিলার পাশে গিয়ে দাঁড়াবো এবং ওকে জিজ্ঞেস করবো কী চায়। ও যদি টাকা পয়সা বাড়ি ঘরটাও চায় আমি তাও দিয়ে দেবো, কিন্তু আমরা তিনজনে যত সুখে শান্তিতে থাকি আমি সেটাই জানাবো। তো মেয়েটা তখন কি করে, ওর স্বামীকে না জানিয়ে ওই মহিলার কাছে যায় এবং ওর মনে প্রচণ্ড একটা ভয় ছিল যে যদি সত্যি সত্যি কোনো ক্ষতি করে দেয় বা কিছু, কিন্তু ভগবানের প্রতি আস্থা যার মনে অটুট থাকে সে কিন্তু সমস্ত বাধা বিপত্তি ভয়কে জয় করতে পারে। তো সে যায় এবং গিয়ে যখন এই মহিলাকে বলে যে তুমি আমার স্বামীর জীবনটা কেন এভাবে নষ্ট করছো, 12টা বছর ধরে তুমি মানুষটাকে তিলে তিলে এত কষ্ট দিলে, অনেক সময় ওর শরীর খারাপ হয়েছে এবং রিসেন্ট কিছু দিন ধরে যেহেতু ওর স্বামী বেশ কিছু কথা বলেছিল, তো ওদের না ফিনান্সিয়াল কন্ডিশনটা খুব খারাপ হয়ে গেছিলো। ওর স্বামীর যেখানে কাজ করতো সেখানে মাসে হয়তো 20 দিন 22 দিন কাজ থাকতো, তারপরে আর কাজ থাকতো না এবং যে কদিন কাজ থাকতো সে কদিনেরই পয়সা পেত। তো ফিনান্সিয়াল দিকটা একটু দুর্বল হয়ে গেছিল। তো দেখছে ওই মহিলা মানে একবারে দুর্দণ্ড প্রতাপ, সে বলছে যে তুই আমার ক্ষতি করবি আর আমি তোর স্বামীকে ছাড়বো না, তোর স্বামীর আমি জীবনে বা যত দিন যাবে তোর স্বামীর শরীরও তত খারাপ হবে, তুই যদি বেশি বাড়াবাড়ি করিস তোর তো খারাপ হবেই, সাথে সাথে তোদের যে সন্তান রয়েছে তারও আমি ক্ষতি করে দেব। এবার এই সন্তানের কথা যখন কোনো মাকে বলা হয় তার সন্তানের ক্ষতি করে দেওয়া হবে, তা বুঝতেই পারছেন একজন মায়ের মনের কোথায় লাগে। সে তখন বলছে যে তুমি কেমন মানুষ, তুমি নাকি সাধনা করো, তুমি যে যাই করো না কেন তোমার সাধনা তোমাকে মানুষের ক্ষতি করতে শিখিয়েছে। এবার তো ওই মহিলা প্রচণ্ড রেগে গেছে। মহিলা বলছে তুই এক্ষুনি যদি এখান থেকে না বেরোস তোর ছেলে কিন্তু আজকে রাতেই একদম বিশাল অসুস্থ হয়ে পড়বে, দেখে নিস তুই, তোকে কোনো ডাক্তার বুদ্ধি ওকে বাঁচাতে পারবে না। তো সেই সময় ওই মেয়েটার এত খারাপ লাগে, এত রাগ হয়, সে তখন বলে যে ঠিক আছে আমি মায়ের উপরে ভরসা রেখেছি, মা কালী মা বড় মায়ের উপরে আমি ভরসা রেখেছি, তোমার যা করার করো, দেখছি তুমি কত বড় তোমার সাধনার ক্ষমতা আছে যে তুমি শুধু শুধু একটা মানুষের জীবন নষ্ট করছো। তো ওইখানে গিয়ে ওই মানে মেয়েটা আরও একটা কথা জানতে পারে যেইটা ওর জানার খুব ইচ্ছেও ছিল। মানে ও যখন ওর স্বামীর থেকে কথাগুলো শুনেছিল তখন ওর মনের একটা প্রশ্ন জেগেছিল যে 12 বছর ধরে যাকে জোর করে বিয়ে করলো, মানে সেই বিয়েটা তাহলে কেন করলো? কারণ মহিলা তো নিজের মতো করেই সে তার সাধনার পথ করছে এবং সে বিভিন্ন ধরনের যে তন্ত্র যেগুলো নিষিদ্ধ সেই ধরনের তন্ত্র সাধনা করতো, তাহলে একে কেন বিয়ে করলো? তো ওখানে যখন যায় তো সেখানের একজন মহিলা, আর একজন আর কি মহিলা বয়স্কা, তো তিনি বলেন যে আসলে তোমার স্বামীটাকে কেন বিয়ে করেছে বলো তো, কারণ ও মানে মানুষকে দেখলে, সব মানুষ তো সব কাজের জন্য হয় না, দেখবেন কিছু কিছু মানুষের মধ্যে বিশেষ কিছু লক্ষণ থাকে, বিশেষ কিছু গুণ থাকে। বলছে যে দেখবে তোমার স্বামীর আঙুলগুলো ভালো করে লক্ষ্য করবে, ও তোমার স্বামী যখনই এখানে আসে একটা করে ছুঁচ ফুটিয়ে 1 ফোঁটা করে রক্ত নিয়ে নেয় তোমার স্বামীর, আর ওই যে 1 ফোঁটা করে রক্ত নেয় এতে কিন্তু তোমার স্বামীর একদিন করে আয়ুও কমে যাচ্ছে। তো এই ব্যাপারটা কিন্তু উনি জানতো না, মানে মেয়েটা জানতো না যে ওর স্বামীকে এই কারণে বিয়ে করেছিল। বলছে কী বলছো তুমি এসব? বলছে হ্যাঁ তোর স্বামীকে দেখবি আমি তো পাশেই থাকি, আর আমি কখনো ওর মুখের উপরে কোনোদিন কোনো কথা বলিনি, ওর বিরুদ্ধে কোনোদিন কোনো কথা বলিনি, সেই জন্য ও আমাকে একটু হলেও বিশ্বাস করে এবং ওর বাড়িতে যখন কোনো কাজের দরকার পড়ে ও মাঝে মধ্যে আমাকে ডাকে এবং তখন আমি এই জিনিস নিজের চোখে দেখেছি। তুই ভালো করে তোর স্বামীর হাতের আঙুলগুলো লক্ষ্য করবি, দেখবি ফুটো ফুটো আছে। এবার ঘটনা হচ্ছে যেহেতু ওর স্বামী একটা জায়গায় কাজ করতো এবং সেখানে মাঝে মধ্যে মানে এমনি তো অফিসেই কাজটা করতো, কিন্তু অফিসের সাথে লাগোয়া একটা ফ্যাক্টরি ছিল, সেই ফ্যাক্টরিতে অফিসিয়াল ওয়ার্ক করতো, কিন্তু কখনো কখনো ফ্যাক্টরিতেও কাজে যেতে হতো।
এবার ও কয়েকবার দেখেছিল যে ওর স্বামীর আঙুলে এরকম খোঁচা খোঁচা দাগ, একটু ফুটো ফুটো, তখন বলেছিল যে আমি একটু মেশিনে কাজ করছিলাম সেই জন্য আমার লেগে গেছে। এবার পুরুষ মানুষ, সে বিভিন্ন কাজকর্ম রাস্তাঘাটে করছে কি অফিসে করছে, কখনো হয়তো বাজার টানছে, তার হাতে টুকটাক দাগ পড়তেই পারে। আর ওই একটা করে যে ছুঁচ ফোটাতো মাঝে মধ্যেই, তো সেই ছুঁচের দাগ তো খুব বেশি আর হয় না। তো সেই জন্য ও কখনো এটা নিয়ে না, ওর মনে খুব একটা যে প্রশ্ন জেগেছিল তা কিন্তু নয়। তো ও তখন ভাবছে যে কি মারাত্মক বিষয়, মানে এতদিনে এই 12 বছরে ওর স্বামী তো তাহলে অনেক আয়ু কমে গেছে। আর সত্যি সত্যি ওর স্বামী আর আগের মতো শারীরিক অবস্থাও নেই, সে একটুতেই ক্লান্ত হয়ে পড়ে, চোখের নিচে কালি পড়ে গেছে। এবার এই কথাটা শোনার পরে মেয়েটার না সব কিছু যেন আরও চোখের সামনে যেন স্পষ্ট হয়ে উঠতে থাকে। ও তখন ভাবছে তো মারাত্মক বিষয়। তখন বলছে যে তোর স্বামীকে তুই যদি পারিস তুই বাঁচাতে পারবি, না হলে কিন্তু এই মহিলা প্রচণ্ড খারাপ। বলছে আর একটা নাকি মেয়ে ওর বাড়িতে নাকি কাজ করতো, বলছে ওর মা, ওর ভাই বোন সবাই ওকে মোটামুটি কেউই আর ওর সাথে থাকে না, হয়তো মাঝে মধ্যে দেখা করতে আসো, এত এত ভয়ঙ্কর রকমের সাধনা করে। তো তখনও বলছে যে ও কি প্রথম থেকেই এরকম? বলছে দেখ অত তো জানি না, যেটুকু ওর মায়ের মুখে শুনেছিলাম ও ছোটোবেলায় নাকি স্বাভাবিকই ছিল। আস্তে আস্তে যখন ও বড় হতে থাকে তখন কেউ একজন ওকে বলে যে তুমি যদি এই সাধনাগুলো করো তাহলে কিন্তু তুমি পৃথিবীর যত সুখ স্বাচ্ছন্দ্য ক্ষমতা সব কিছু তোমার আসবে। এবং এই করে করে ও একজনের সাথে, মানে ওই মহিলার এর আগে একজনের সাথে বিয়ে হয়েছিল, কিন্তু যার সাথে বিয়ে হয় সেও এই ধরনের সাধনার সাথে যুক্ত ছিল এবং সে এইগুলো মারাত্মকভাবে করতো এবং সেই ওকে কিন্তু এই পথে নিয়ে আসে। এবং সেই যে লোকটা যার সাথে ওর বিয়ে হয়েছিল সে নিজের স্বার্থের জন্য কিন্তু ওকে এই পথে এনেছে এবং তারপরে ওকে এমন করে বোঝায় যে তুমিও যদি এই পথে অন্য কাউকে আনতে পারো, তাকে বিয়ে করতে হবে, তাহলে কিন্তু তুমি এই পথে অনেক অনেক দূরে গিয়ে যাবে। তো তখন বিষয়টা ওর কাছে খুব স্পষ্ট হয়। এবার ওর তো মনে মনে প্রচণ্ড ভয় লাগছে যে ওই মহিলা তো বলেছে ওর সন্তান অসুস্থ হয়ে যাবে, ওর পরিবার ক্ষতি হয়ে যাবে, বিশাল ভয়ানক ক্ষতি হবে। তো তখন মানে মেয়েটা তখন ভাবে যে না, আমি বাড়ি ফিরবো না। তো এর আগে কিন্তু কোনো দিনও নৈহাটিতে বড় মায়ের কাছে যায়ও নি, কোনো দিনও মানে কিভাবে যায় সেই বিষয়ে ওর খুব একটা যে ধারণা ছিল তা নয়। ওই জায়গা থেকেও লোকের মুখে শুনে, মানে লোককে জিজ্ঞেস করতে করতে কিভাবে নৈহাটি যেতে হয়, ওর কাছে খুব বেশি টাকা পয়সাও ছিল না, একদম টায় টায় টাকা ছিল। তো সেই টাকা দিয়ে ও নৈহাটি স্টেশন নামে এবং সেখান থেকে হাঁটতে হাঁটতে ও নৈহাটির বড় মায়ের কাছে পৌঁছয়। এবং সেই দিন মোটামুটি ভিড় ছিল, খুব বেশি ভিড় ছিল তা নয়, প্রচণ্ড কান্নাকাটি করে মায়ের মন্দিরে। এবং ওখানে নাকি যখন ও মায়ের মন্দিরে কান্নাকাটি করছে, মানে পুজো টুজো দিয়েছে মায়ের মন্দিরের বাইরেটায়, তো সেখানে নাকি একজন মহিলা খুব সুন্দর আর কি একদম সিঁদুরের টিপ পরে, লম্বা সিঁদুর পরে, সে শাড়ি পরে সে পাশ দিয়ে যাচ্ছিল এবং সে বলে যে তুই যে জন্য কাঁদছিস তুই একদম চিন্তা করিস না, তোর চোখের জল মা স্বয়ং এসে মুছিয়ে দেবে, তোর কোনো ভয় নেই, তোর কোনো চিন্তা নেই, কিচ্ছু খারাপ হবে না, দেখবি এবার সব ভালো হবে। এই বলে নাকি একটু অল্প বয়সী আর কি বউ, মানে সুন্দর করে কপালে সিঁদুর পরেছে, সিঁথিতে চওড়া করে সিঁদুর, একটা লাল পেরে সাদা শাড়ি, বলছে মানে মহিলাটাকে এত সুন্দর দেখতে, মানে সুন্দর দেখতে মানে ওই যে খুব ফর্সা একদম চোখ টানা টানা তা নয়, কিন্তু তার চোখ মুখের মধ্যে একটা দিব্য ভাব ছিল। এবং হঠাৎ করে ওই অল্প বয়সী বউটা এসে কেন যে এর মাথায় হাত দিল, দিয়ে কথাটা বললো, না কিছু বুঝতে পারেনি, কারণ তখনও এত কাঁদছে, এত ওর মানসিক চাপ, এত কষ্ট, ওনা মানে ব্যাপারটা ঠাওর করতে পারেনি। কিন্তু ও যখন বাড়ি ফিরছে তখন ওর মনে হলো যে আরে মেয়েটা আমাকে এটা কী বললো, আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললো যে আমার সমস্ত দুঃখ কষ্ট ঘুচে যাবে, সব কিছু ভালো হবে। মেয়েটা জানলো কী করে যে আমি কেন কাঁদছি বা আমার মনের মধ্যে কী চলছে? তো বিষয়টা না ওর একবার মনে আসে, কিন্তু তখনও এতটাই মানসিক চাপে ছিল। তো বাড়িতে যায়, গিয়ে দেখছে ওর ছেলের জ্বর এসেছে। তো যে মুহূর্তে ও দেখে ওর ছেলের জ্বর এসেছে, ওর না মানে বুকের ভিতরটা ধড়াস করে ওঠে। ও ভাবছে তাহলে তাহলে মা, তাহলে কি ও যা বললো তাই ফলবে, আমার ছেলে সত্যি সত্যি কোনো ক্ষতি হয়ে যাবে? ও তখন কাল বিলম্ব না করে মায়ের কাছে যে পুজো দিয়েছিল সেই পুজোর ফুল আর সামান্য একটু প্রসাদ কুটে ছেলেটার মুখে দিয়ে দেয়। এবং যখন ও দেখে ওর ছেলে জ্বর এসে, তখন বাজে সন্ধে 6:50 এবং 8টার মধ্যে ওর ছেলের জ্বর কিন্তু নেমে যায়। এবং তারপরে তো সারা রাত ও জেগে থাকে, ওর স্বামীকে সমস্ত কথা বলে। ওর স্বামী বলছে তুমি কেন গেলে ওর কাছে, তুমি জানো না ও কি মারাত্মক ক্ষমতাশালী, ও অনেকের জীবনের অনেক ক্ষতি করেছে।
তো তখন ও বলছে, মানে মেয়েটা আর কি বলে ওর স্বামীকে, যে দেখো আমি বড় মায়ের উপরে ভরসা করছি, আমি তার চরণে সব ছেড়ে দিয়েছি, আমরা তো কোনো ভুল অন্যায় করিনি, তো যা হবে দেখা যাবে, তুমি এত ভেবো না। তো সেই দিন ও আর ওর স্বামী দুজনে মিলে সারা রাত জেগে থাকে ছেলের দিকে তাকিয়ে, যে ছেলের কোনো কষ্ট হচ্ছে না, ছেলের কোনো শরীর টরীর খারাপ হচ্ছে না তো। কিন্তু ছেলে নিশ্চিন্তে ঘুমোয় এবং কোনো অসুবিধে হয় না, কারোর কোনো শরীর খারাপ না, সব কিছু ঠিকঠাক থাকে। এবং এইভাবে ঠিক 7টা দিন কেটে যায়। 7 দিন পরে একদিন ঠিক দুপুর 12টা 12:30 নাগাদ, সেই সময় ওর স্বামীও বাড়িতে নেই, ওর ছেলেও স্কুলে গেছে, সেই সময় দেখছে ওই মহিলা এসেছে এবং মহিলার চোখে মুখে একটা বিধ্বস্ত অবস্থা চিহ্ন রয়েছে এবং সে গরমকালে একটা চাদর গায়ে দিয়ে এসেছে। তো ওকে দেখেই না এই মেয়েটার তো মানে হাত পা রীতিমতো কাঁপছে, ভাবছে যে এ কেন এখানে এসেছে, আর এই চিনল কি করে। তো তখন দেখছে যে ওই মহিলা মানে গেটের থেকে একটু ভিতরে ঢুকে ঝরঝর করে কাঁদছে। তখন ও জিজ্ঞেস করেছে যে কী হয়েছে তোমার, তুমি এখানেই বা এসেছো কেন, আর এখানে কান্নাকাটি করছো কেন। তখন ওই মহিলা চাদর থেকে নিজের হাতটা বার করে দেখাচ্ছে, 2 হাত, এবং সেটা দেখে এই মেয়েটার না মানে পুরো বুক কেঁপে ওঠে। দেখছে যে দুটো হাতের 5টা যে আঙুল রয়েছে, প্রত্যেকটা আঙুলের ডগা না কীরকম গলে গেছে, মানে পুরো হাড় বেরিয়ে গেছে, পুরো গলে মানে একবারে ঘা দগদগে অবস্থা। তখন ওই মহিলা কাঁদতে কাঁদতে বলছে যে আমি মহা পাপ করেছি, আমি তোমার ছেলের ক্ষতি করতে চেয়েছিলাম, তোমার মাথার উপরে তো স্বয়ং মা কালীর আশীর্বাদ রয়েছে, দেখো মা আমাকে ঠিক শাস্তি দিয়েছে, এবং শুধুমাত্র এই শাস্তি নয়, আমি এতদিনে যা যা খারাপ কাজ করেছি, এই 2 হাতে বিভিন্ন ধরনের খারাপ তন্ত্র যজ্ঞ করেছি, তার সমস্তটা শাস্তি আমায় দিয়ে দিয়েছে, আমি এই যন্ত্রণা এই জ্বালা আমি আর নিতে পারছি না, তুমি পারো আমাকে একমাত্র এখান থেকে উদ্ধার করতে, আমি জানি তোমার উপরে মায়ের আশীর্বাদ রয়েছে, তুমি একটু মাকে বলো যাতে আমাকে এই জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি দিতে, আমাকে যদি ভগবান তুলেও নেয় তাতে আমার কোনো কষ্ট নেই, কিন্তু এই জ্বালা যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না। এই বলে তখন ওই মহিলা বলে, আমি চলে যাচ্ছি, আমি আর কোনোদিন তোমার জীবনে বা তোমার স্বামীর জীবনে আসবো না, কিন্তু তুমি একটু মাকে বলো যেন আমাকে এই যন্ত্রণা থেকে উনি উদ্ধার করে। মানে যে আমি অনেক ভুল করেছি, অনেক পাপ করেছি, আমি সব বুঝতে পেরেছি, কিন্তু এখন হয়তো আমার জীবনে আর সেই সময়টুকু নেই, শুধু আমি এটুকু চাই আমাকে এই জ্বালা যন্ত্রণা থেকে যেন ভগবান উদ্ধার করে। এই বলে ওই মহিলা মানে সঙ্গে সঙ্গে ওখান থেকে বেরিয়ে যায় এবং ও রাস্তায়ও নামে, কিন্তু রাস্তায় গিয়ে আর ও কোথাও দেখতে পায় না ওই মহিলাটাকে। এবং সত্যি সত্যি তারপর থেকে কিন্তু ওই মহিলার সাথে ওর স্বামীর আর কোনো যোগাযোগ হয়নি, এবং ওরা জানতে পারে ওই মহিলা যেখানে থাকতো সেই বাড়িঘর সে তার মানে বাপের বাড়ির 1-2 জন যার সাথে একটু যোগাযোগ ছিল তাদেরকে দিয়ে সে নিরুদ্দেশ হয়ে গেছে। তাকে বহুবার খোঁজার চেষ্টা করা হয়েছে, কিন্তু তাকে কোথাও পাওয়া যায়নি, এবং তারপর থেকে কোনোদিনই ওদের জীবনে কিন্তু আর কোনো সমস্যা হয়নি, ওর স্বামীরও আর কোনো সমস্যা হয়নি, বরং আস্তে আস্তে ওর স্বামীর স্বাস্থ্যের উন্নতি হতে থাকে, এবং তারপরে ওরা 3 জনে মিলে মায়ের কাছে গিয়ে, বড় মায়ের কাছে নৈহাটিতে গিয়ে পুজো দিয়ে আসে। তো এটাই ছিল ঘটনা। কেমন লাগলো জানাবেন, যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, ভিডিওগুলো সকলের সাথে শেয়ার করে দিন। খুব ভালো থাকবেন, দেখা হবে আবার পরের এপিসোডে। নমস্কার।